এখনো দৃষ্টি নোভার দিকে স্থির। ওর অন্তর্ভেদী দৃষ্টি যেন বোনের সবটা পড়ে নিয়েছে। ডাইনিগুলোকে ইশারা করলো রুম ছেড়ে বেরিয়ে যেতে। ক্ষোভ নিয়ে অদৃশ্য হয়ে গেল ওরা। নোভা বারবার ঢোক গিলছে। নিকোলাস বেশ স্বাভাবিক ছন্দে বোনের সামনে এসে দাঁড়ায়। ওর সারা গা দিয়ে মদের বিদঘুটে গন্ধ। নাক কুঁচকে ফেলে নোভা। মদকেও ঘৃণা করে। খুশি হওনি ফায়ার ক্র্যাকার? আবারও বলল নিকোলাস। নোভা হাসার চেষ্টা করে বলল, তোমার খুশিতেই আমার খুশি। আমার খুশিতেই তোমার খুশি? হ্যাঁ। মিথ্যে বলছো তুমি ফায়ার ক্র্যাকার। নিকোলাসের আকস্মিক গর্জনে কেঁপে ওঠে নোভা। পল করুণ চোখে তাকায়। কি করবে এখন ও? নিকোলাসকে শান্ত করা ওর পক্ষে অসম্ভব। আমি নোভার তোতলানো বন্ধ হয় নিকোলাসের হিংস্র গর্জনে। ওর দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলে, তুমি আমার খুশিতে কোনোদিনও খুশি হওনি। দেখেছিলে না বেলাকে ছাড়া কেমন কষ্টে দিনাতিপাত করছিলাম আমি? প্রতিনিয়ত মরেছি তোমাদের সামনে। আর তোমরা সব জেনেও দিনের পর দিন মাসের পর মাস মিথ্যে বলেছো। কষ্ট যন্ত্রণায় ছটফট করতে দেখেও সত্যিটা বলনি। বলনি আমার বেলা জীবিত। বলনি ওকে আন্দ্রেই ভয় দেখিয়ে বাধ্য করেছে আমাকে ত্যাগ করতে। একটুও দয়া হয়নি আমাকে দেখে তোমাদের নোভা? একটুও করুণা হলো না? লোকে বলে আমার চেয়ে নির্মম পৃথিবীতে দুটো নেই। আমি তো দেখি তোমরা এখন আমাকেও ছাড়িয়ে গেছো। এই তুমি আমার বোন নোভালি। বোনেরা এমন করে আঘাত করে ভাইকে? তবে প্রয়োজন নেই তোমাদের মতো প্রতারক মিথ্যেবাদী বোনকে আমার। নোভার ঠোঁট কাঁপতে লাগলো। মাথা নুইয়ে পড়েছে। কম্পিত গলায় উচ্চারণ করলো, ভাই। ভাই ডাকবে না। চেঁচিয়ে ওঠে নিকোলাস। নোভা ওর সামনে হাঁটু ভেঙে বসে দুহাত জোর করে বলল, আমাদের ভুল হয়েছে ভাই, ক্ষমা করো। আন্দ্রেইকে ক্ষমা করো ভাই। তোমাকে হারানোর ভয়ে ভুল করে বসেছে ও। শুরুতেই ব্যাপারটা জানলে ওকে আমি বাধা দিতাম। বিশ্বাস করো আমাকে, আমাদের অপরাধ মার্জনা করো। নিকোলাস ওকে উপেক্ষা করে সরে দাঁড়ায়। রাগে কাঁপছে রীতিমতো। পলকে বলল, ধরে নিয়ে আয় ওই প্রতারককে। ও আমার বিশ্বাস ভেঙেছে, আমাকে আঘাত করেছে। যার শাস্তি ওকে পেতেই হবে। কাউকে বিশ্বাস করা নিকোলাসের পক্ষে সহজ ছিল না। তবুও আন্দ্রেইকে বিশ্বাস করেছিল। ইসাবেলাকে নিয়ে যা বলেছিল ছেলে মানুষই ভেবে গুরুত্ব দেয়নি তখন। কে জানতো ওই জায়গাতেই ভুল করেছে নিকোলাস। আন্দ্রেই নিজেকে ঠিক দেখাতে এতটা নিচে নামতে পারলো? ক্রোধের তীব্রতায় নিকোলাসের মস্তিষ্ক টকবক করে ফুটছে। বহু বছর পরে আবার সেই প্রতারিত হওয়ার অনুভূতি ফিরে এলো। আপনজনের প্রতারণা বড্ড দুঃসহ। বিশ্বাস হারিয়ে গেলে সেখানে সকল সম্পর্ক অর্থহীন। নোভার অপরাধ আন্দ্রেইয়ের চেয়ে নগণ্য হলেও নিকোলাস বোনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাগই ওর বড় শত্রু। রাগ ওকে বিধ্বংসী করে তোলে। আপন পরের হিসেব তখন আর থাকে না। চিৎকার করে জানিয়েছে আর কোনোদিন আন্দ্রেইয়ের মুখ দেখবে না। আন্দ্রেইকেও ক্ষমা করবে না। কমিউনিটির নিয়ম অনুযায়ী প্রতারণার শাস্তি মৃত্যুদণ্ড অথবা নির্বাসন। রাজা ছাড়া কেউ এই শাস্তির ঊর্ধ্বে নয়। সুতরাং নোভা এবং আন্দ্রেইকে শাস্তি দেওয়ার জন্য মিটিং বসলো। যেহেতু নিকোলাস আন্দ্রেইয়ের মুখ দেখবে না বলে জানিয়েছে, তাই ওকে পাশের কক্ষে বসতে হয়েছে। ভাই ওর মুখ দেখবে না। সেই ভাই যার কারণে আন্দ্রেই পিশাচ হতে দুবার ভাবেনি, যাকে ছায়ার মতো অনুসরণ করেছে, নিজের সর্বস্ব দিয়ে যার প্রতি বিশ্বস্ত থেকেছিল। ইসাবেলাকে নিকোলাসের থেকে দূর করতে চেয়েছে নিকোলাসের ভালোর জন্য। এই ভালো করতে গিয়ে খারাপ বনে গেছে ও। বিশ্বাস ভেঙেছে ভাইয়ের। মানুষ আর পিশাচের মাঝে কি কোনো সম্পর্ক হয়? হয়। শত্রু শত্রু সম্পর্ক হয়। ইসাবেলা শত্রু বংশের কন্যা। কি করে বিশ্বাস করবে ওকে আন্দ্রেই? সেই শত্রুর বংশের মেয়ের জন্য আজ কিনা ভাইকে ত্যাগ করতে দুবার ভাবলো না নিকোলাস? পাগলের মতো নিঃশব্দে হাসলো আন্দ্রেই। ঠিক হয়েছে, খুব ভাই ভাই করছিলি না, দেখ এবার দেখ, তোর সেই ভাই আজ তোকে কত সহজে ত্যাগ করলো। ওই শয়তানটার জন্য কত কি করেছিস, বিনিময়ে কিছু পেয়েছিস তুই? ওর ভালো করতে গিয়ে আজ শেষ হতে যাচ্ছিস আইনজি। পাশে বসে ক্ষুব্ধ কণ্ঠে বললেন সোফিয়া। মানুষ হলে এখন তিনি কেঁদে কেটে অস্থির হতেন। কাঁদতে পারছেন না বলেই রাগটা আরো বাড়ছে। আমি কিছু বললেই ঘ্যান ঘ্যানানি না, মায়ের কষ্ট তুই কি বুঝবি? আন্দ্রেই শব্দ করে হেসে ওঠে। মায়ের কষ্ট? বাহ, শুনতে ভালোই লাগলো। হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই কষ্ট কোথায় ছিল যখন দুধের শিশুকে দিনের পর দিন দাসীর কাছে ছেড়ে দিয়েছিলে? তুমি জানো, ক্ষুধা তৃষ্ণায় আমি যখন মা মা করে চিৎকার করতাম, ওই দাসীগুলো কি করত? জানো না, কি করে জানবে? কখনো তো বলিনি তোমাকে। আজ বলবো।
কারণ তুমি আমাকে মায়ের কষ্ট বুঝাতে চাইছো না। আজ তোমাকে আমি সন্তানের কষ্ট বুঝাবো। দাসীরা আমার কান্না থামাতে ব্যর্থ হয়ে মুখে কাপড় গুজে দিত, তাতেও না থামলে মুখের উপর বালিশ চেপে ধরেছি। শ্বাস নেওয়ার জন্য হাত পা ছুটতাম আমি। ওই দৃশ্য ওদের কাছে উপভোগ্য হয়ে উঠল। অবুঝ আমি, তোমাকে দেখে চোখের পানিতে সেসবই বলতে চাইতাম। মায়েরা নাকি সন্তান না বলতেই সব বুঝি। আমি তোমায় কত ইঙ্গিত দিলাম, তুমি তবুও বুঝলে না। দাসীদের কড়া সুরে আদেশ দিলে তোমার ছেলে যেন এক মুহূর্তের জন্য না কাঁদে। ওরা সত্যি এবার আমার কান্না বন্ধ করল। কিভাবে শুনবে? আফিম খাইয়ে। এবার তুমি খুশি হলে। তোমার ছিঁচকাদনে ছেলেটা হঠাৎ ঝিম মেরে গেল বলে খানিক অবাকও হলে। কিন্তু এর বেশি বুঝতে যাওয়ার সময় কোথায় তোমার? স্বামীকে দখল করতে হবে তো। তার মন আবার প্রথম স্ত্রীর প্রতি দুর্বল, পাছে তোমাকে ছেড়ে দেয়। সেই ভয়ে সারাক্ষণ স্বামীর সাথে ছায়ার মতো থাকো। তার মনকে বশ করার চেষ্টায় তুমি আমাকে একেবারেই ভুলে গেলে। মায়ের একটু ভালোবাসা, একটু মমতার পরশের জন্য ছটফট করে কেটেছে আমার শৈশব। কোথায় ছিলে তখন তুমি মা? মা, হ্যাঁ, এই শব্দে আমি সেদিনও ভীত কণ্ঠে ফুঁপিয়ে কেঁদেছি, যেদিন ওই দাসীদের একজন আমায় শরীরের নিচে দলিত মথিত করেছে। তুমি আসোনি মা, কত রাত সেই। চুপ করো, চুপ করো। সোফিয়া কানে হাত দিয়ে বলে উঠল। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সোফিয়া ভালো প্রেমিক হয়েছেন, স্ত্রী হয়েছেন, কিন্তু ভালো মা হয়ে ওঠা হয়নি তার। সন্তান জন্ম দিলেই মেয়ে লোক মা হয়ে ওঠে না। মা হতে মমতা লাগে, টান লাগে। সোফিয়ার তা ছিল না তখন। অল্প বয়সে মা হয়েছেন নিতান্ত অনিচ্ছায়। আন্দ্রেইকে তিনি পেটে ধরেছিলেন রিচার্ডের সাথে সম্পর্ক শক্ত করতে, করেওছেন সেটা। বাবা হিসেবে রিচার্ড মোটেও দায়িত্বশীল, যত্নশীল নন। ওর কারণেই সোফিয়াকে না চাইতেও বিয়ে করতে হয়েছে। মনে মনে বিরাগ ছিল তাই আন্দ্রেইয়ের প্রতি। এই বিরাগে ছেলেকে কাছে টানেননি। সোফিয়ার সেদিকে কোনো খেয়াল ছিল না। নিজের ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে গিয়ে পৃথিবীর সব উপেক্ষা করেছেন, একমাত্র সন্তানকেও। এই উপেক্ষার পরিণাম এত ভয়াবহ হবে সোফিয়ার কল্পনাতীত ছিল। নিজেকে এখন পৃথিবীর নিকৃষ্টতম মা মনে হচ্ছে। মায়েরা নিঃস্বার্থ হয়, তিনি স্বার্থপর। মায়েরা মমতাময়ী হয়, তিনি পাষাণ। তবুও আন্দ্রেই তাকে মা ডাকে, তবুও তিনি মা। মা হয়ে তিনি সন্তানকে আগলে রাখতে পারেননি। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আন্দ্রেই চুপ করে হয়ে গেল। চোখের সামনে বাল্যকালের দুঃসহ স্মৃতি ভেসে ওঠে। শক্ত হয়ে আসে দেহটা। নিকোলাসের রাজদরবারে পিশাচ কমিউনিটির উচ্চ পর্যায়ের সকল সদস্য উপস্থিত। গম্ভীর মুখে আন্দ্রেই ও নোভার শাস্তি নির্ধারণ নিয়ে কয়েকজন আলাপ করছেন। রিচার্ড এক কোণে বসে চুপচাপ দেখছেন, শুনছেন। মৃত্যু অথবা নির্বাসন শব্দ দুটো তাকে পৈশাচিক আনন্দ এনে দিচ্ছে। বাবা হিসেবে এমন আনন্দিত হওয়া ঠিক না। ভেতরের পৈশাচিক আনন্দ একটু যেন ফিকে হলো। ভালো মন্দের পার্থক্য বোধ এখনো একেবারে ধুয়ে মুছে যায়নি, কিন্তু যখনই সামনের সিংহাসনের দিকে তাকান, ওই পার্থক্য বোধটুকু লাথি মেরে সরিয়ে দেন। লোভে চকচক করে ওঠে চোখ দুটো। অতীত সোনালী দিন স্মরণ হয়। কত প্রতাপ, প্রতিপত্তিশালী ছিলেন। এতদিন সিংহাসনে থাকলে অর্ধেক পৃথিবীর শাসন হাতের মুঠোয় চলে আসতো। এই অপ্রাপ্তি, ক্ষমতা শূন্যতার কারণ ওই নিকোলাস আর আন্দ্রেই। নোভাও ভাইদের দলেই ছিল। বহু বছর ওরা তাকে বন্দি করে রেখেছিল। সেই সব কষ্টের দিনগুলো কারো প্রতি প্রতিশোধ পরায়ণ হয় না। বাবা নন তিনি। এরা বাবা বলে মেনেছেই বা কবে? এরা কেবল তার প্রতিদ্বন্দ্বী। একে একে যাদের পরাজিত করবেন, ক্ষমতার লোভে তাকে বিবেকহীন বিকারগ্রস্ত করে। রিচার্ডের দৃষ্টি স্থির নিকোলাসের দিকে। থমথমে মুখে অন্যমনস্ক হয়ে সিংহাসনে বসে আছে ও। আপনজনের কাছে ফের একবার প্রতারিত হয়েছে। এবার এর পেছনে কলকাঠি রিচার্ডই নেড়েছেন। একমাত্র তারই তো জানা ওর দুর্বলতা। সিংহাসনে সিংহের মতো বসে থাকলেও আজ ওর মনটা বিষণ্ণ, ভগ্ন। ভাই বোন ওর সবচেয়ে কাছে, সেই কাছের দুজনকে হারাবে আজও। ওরা সরলে লক্ষ্যে পৌঁছতে সহজ হবে রিচার্ডের। আর এই জন্য আন্দ্রেইয়ের মৃত্যু অথবা নির্বাসন যে কোনো একটি ভীষণ দরকার। সিদ্ধান্ত নিতে এরা এত দেরি করছে কেন? রিচার্ড অধৈর্য হয়ে ওঠেন। সেই সময়ই সামনে বসা একজন মধ্যবয়সী দীর্ঘ বলিষ্ঠ দেহী লোক দাঁড়িয়ে গেলেন। জাতিতে কৃষ্ণবর্ণের আফ্রিকান, হিংস্র ও কপট তার চাহনি। নিকোলাসকে অভিবাদন জানিয়ে নির্মম কণ্ঠে বললেন, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই।
আজ আপনার সাথে করেছে, কাল কমিউনিটির সাথে করবে। আমরা সকলে নিজেদের কসম খেয়ে ওয়াদা করেছিলাম রাজার প্রতি বিশ্বস্ত থাকব। এর অন্যথা হলে মৃত্যু মাথা পেতে নেব। যেভাবেই হোক আন্দ্রেই ও নোবালি ওয়াদা ভঙ্গ করেছে, এর শাস্তিও ওদের পাওনা। তাই সব দিক বিবেচনা করে আমি এবং কমিউনিটির আরও ২০ জন আন্দ্রেইর মৃত্যুদণ্ড কামনা করছি, আর নোভার নির্বাসন। বাকিটা মহামান্য রাজার যা ইচ্ছে হয়। লোকটা আর চোখে রিচার্ডকে দেখলেন। ক্ষীণ হাসি দেখা গেল তার ঠোঁটে। কারো চোখে পড়ার আগেই মাথা নুইয়ে অভিবাদনের ভঙ্গি করে বসলেন নিজ আসনে। দরবারে ফিসফাস শুরু হলো। আরো অনেকে সম্মতি জানায় লোকটার কথাতে। নিকোলাসের দম বন্ধ হয়ে আছে এদের মাঝে। এই সিংহাসন কাটার মতো বিঁধছে সারা দেহে। দরবারে ফিসফাস বন্ধ হয় একজন বয়োজ্যেষ্ঠের গলা ঝাড়ার শব্দে। কাঁচা পাকা চুল, ঠোঁটের উপর পুরু গোপ, বুক সমান কাঁচা পাকা দাড়ি ও পরনে লম্বা কোট তার। লোকটির চোখ মুখে বিজ্ঞতার ছাপ স্পষ্ট। কোনো এক কারণে আন্দ্রেইকে তিনি বিশেষ স্নেহ করেন। সেই স্নেহের টানে চুপ করে থাকতে পারলেন না। নিকোলাসকে অভিবাদন জানিয়ে বললেন, একপাক্ষিকভাবে শাস্তি দেওয়াটাই কমিউনিটির নিয়ম বহির্ভূত। অপরাধীর আসনে যে বসে আছে তার কথাও আমাদের শুনতে হবে। তার দিক বয়োজ্যেষ্ঠকে থামিয়ে দেয় আন্দ্রেই। পিয়েতর গুসেভ, আমি আমার অপরাধ অকপটে স্বীকার করছি, কিন্তু নোভাকে শাস্তি না দেওয়া হোক। ওই বেচারি নির্দোষ। ও যখন সত্যিটা জেনেছে তখন ভাই রাশিয়া ভ্রমণে রওনা হয়েছিল, নয়তো ও বলতো। সুতরাং যা মিথ্যা আমি বলেছি, দোষ একা আমার। পিয়েতর গুসেভ ও নোভাওকে বাধা দিতে গেলে আন্দ্রেই বলে, আমাকে বলতে দিন। আমি স্বীকার করছি, ভাইকে আমি মিথ্যা বলেছি, ধোঁকা দিয়েছি, আঘাতও করেছি। বড়সড় ঢোক গিলল আন্দ্রেই। তারপর বলল, এর জন্যে যে শাস্তি প্রাপ্য আমি মাথা পেতে নেব, কিন্তু এই কথাও সেই সাথে বলবো, ওই মেয়ের সাথে যা করেছি তাতে আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। আমি এখনও বলছি, ইসাবেলাকে আমি আমার ভাইয়ের সঙ্গী হিসাবে মানি না, মানব না। হু দ্য হেল আর ইউ? গর্জে ওঠে নিকোলাস। ইজাবেলাকে আমার সঙ্গী হিসেবে মানা না মানা তুই কে? কেউ না তুই আমার আন্দ্রেই, কেউ না। ভাই বলে অস্বীকার করছো তবে? হ্যাঁ, করছি। আন্দ্রেইয়ের গলায় যেন ভীষণভাবে কিছু বিঁধে গেল। তড়িৎ গতিতে এসে দাঁড়ায় নিকোলাসের সিংহাসনের সামনে। ইসাবেলা ওকে বলেছিল, আমার সাথে যা করেছো সেটা প্রকাশ পেলে ভাইয়ের মুখোমুখি হতে পারবে। আন্দ্রেই সামনে তো এসে দাঁড়িয়েছে, কিন্তু চোখে চোখ রাখতে পারছে না। ওই চোখে আন্দ্রেইয়ের জন্য কোনো মায়া নেই, আছে শুধু অসন্তোষ। কতটা অপ্রিয় হলে কেউ সম্পর্ক ছেদ করতে পারে? নিকোলাস লড়ছে নিজের ক্রোধের নিচে। ক্ষমা মহৎ গুণ, কিন্তু আফসোস নিকোলাস মহৎ নয়। আন্দ্রেইয়ের মুখ না দেখে যে কথাটা বলেছে সেই একই কথা এখন আর বলতে পারবে না। জিজ্ঞেস করুক কেউ ওকে। নিকোলাস অন্যদিকে তাকিয়ে রাগত গলায় বলল, আমি তোর মুখ দেখতে চাই না আন্দ্রেই, সরে যা আমার দৃষ্টির সামনে থেকে। আন্দ্রেই সরে না, বজ্র হতের ন্যায় দাঁড়িয়ে রইল। ভাইকেও ভীষণ ভালোবাসে, আর সেই ভাই মুখ ফিরিয়ে নিল, অস্বীকার করলো। ভালোবাসা? আবার সেই শব্দ। এই শব্দের কারণে আজ ওর এত কষ্ট, এত দুর্গতি। যে ভালোবাসে সে সেই মানুষটিকে আগলে রাখতে চায় সকল বিপদ থেকে। আন্দ্রেইও তাই চেয়েছিল। ভাই ওকে ভুল বুঝলো, পর করে দিল ওই মেয়েটার কারণে। ঘৃণা করে ইসাবেলাকে আন্দ্রেই, প্রচন্ড ঘৃণা করে। আমি মৃত্যু চাই। আন্দ্রেই নিস্পৃহ গলায় বলল। নিকোলাস চকিতে তাকায়, জ্বলন্ত চোখে বলল, অপরাধীর শাস্তি নির্ধারণ করার ক্ষমতা অপরাধী রাখে না। কিন্তু শেষ ইচ্ছে তো রাখা হয়। এটাই আমার শেষ ইচ্ছে। আমি মৃত্যু চাই, শেষ করে দেওয়া হোক আমাকে। চিৎকার করে বলল আন্দ্রেই। নিকোলাস শক্ত করে সিংহাসন ধরে আছে। গর্জন করে বলল, কমিউনিটির বিচার বিভাগকে অবমাননা করছিস তুই আন্দ্রেই। তাহলে আরেকটা শাস্তি পাওনা হলো। আরও শাস্তি দাও, কিন্তু মৃত্যুর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে ভাই? ওহ, তুমি তো এখন আর আমার ভাই নও, রাজা নিকোলাস। আপনাকে কুর্নিশ, রাজা নিকোলাস। নত মাথায় শ্লেষ শক্তি করতেই নিকোলাস হুঙ্কার দিয়ে ওঠে, প্রহরী নিয়ে যাও এই বেয়াদবটাকে আমার চোখের সামনে থেকে। প্রহরীরা এগোতে এলেই রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকায় আন্দ্রেই। ছোটের দুপাশে সদন্ত বেরিয়ে এসেছে। তুমি আমার সামনে ওদের ভয় দেখাতে পারো না আন্দ্রেই। এখন আমি সব পারি, রাজা নিকোলাস। একজন প্রহরী এগিয়ে আসতে আন্দ্রেই ওকে মেরে হাঁটুর ওপর বসিয়ে পেছন থেকে একটানে শিরচ্ছেদ করে। আন্দ্রেই,
নিষেধ করে নোভা, সোফিয়া ও পিয়েতর। আন্দ্রেই সেদিকে কর্ণপাতও করে না। প্রহরীরা ঘিরে ধরল ওকে। উপস্থিত সদস্যদের কয়েকজন সমস্বরে বলে ওঠে, রাজদ্রোহ, ঘোর রাজদ্রোহ। হট্টগোল লেগে যায় দরবারে। নিকোলাস সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল, গলা চড়িয়ে আদেশ করল, আত্মসমর্পণ করো আন্দ্রেই, এটা আমার আদেশ। আন্দ্রেই ভাইয়ের আদেশ অমান্য করে কি করে? আত্মসমর্পণ করলো। প্রহরীরা জোর করে হাঁটুর ওপর বসায়। আন্দ্রেইকে জোর করা এই মুহূর্তে খুব সহজ। রিচার্ডের উস্কানিতে পিশাচ সদস্যেরা আন্দ্রেইয়ের এহেন আচরণকে রাজদ্রোহ বলে ক্ষোভ প্রকাশ করে। শাস্তি চাই ওর। এই প্রথম দিশেহারা হয়ে পড়ল সিংহাসনে বসে নিকোলাস। সদস্যরা চাপ দিতে লাগলো আন্দ্রেইয়ের মৃত্যুদণ্ডের। একজন, দুইজন, এমন করে 50 জন। রাজদ্রোহী প্রতারকের শাস্তি চাই, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। একসাথে চেঁচিয়ে ওঠে পিশাচেরা। আন্দ্রেইয়ের পক্ষে যারা তারা আজ নিতান্ত কম, কোণঠাসা হয়ে পড়েছে। রা নেই ওদের মুখে। আন্দ্রেইয়ের বিপক্ষ শক্তির চাপ বাড়তে লাগলো ক্রমশ নিকোলাসের ওপর। ক্ষিপ্ত ক্রোধিত নিকোলাস বজ্রকণ্ঠে বলে ওঠে, থামো সবাই। মুহূর্তেই নিস্তব্ধ দরবারে। নিকোলাস গভীর শ্বাস নিয়ে আন্দ্রেইয়ের দিকে তাকায়। ভাবলেশহীন মুখে চেয়ে আছে আন্দ্রেই। নিকোলাস ওর দিকে দৃষ্টি অনড় রেখে বলল, আন্দ্রেইকে নির্বাসিত করার হুকুম জারি করলাম আমি। ট্রিয়েরের দুর্গম জঙ্গলের গুহাতে ফিরে আসা হোক ওকে। বলা মাত্রই উঠে দাঁড়ালো নিকোলাস। দরবারের সবার দিকে চেয়ে বলল, আমার হুকুমের বিপক্ষে কে আছে এখানে? উপস্থিত সকলে মাথা নত করে জানিয়ে দেয় নিকোলাসের হুকুমের পক্ষে তারা। ট্রিয়ের দুর্গম জঙ্গল মৃত্যুর চেয়েও খারাপ। রিচার্ড যেন মনে মনে দারুণ খুশি হলেন। সোফিয়া ও নোভা করুণ চোখে আন্দ্রেইয়ের দিকে চেয়ে রইল। আন্দ্রেই নিষ্প্রাণ চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে। বিদায়কালে একবার ফিরে দেখুক ওকে ভাই, একবার। নিকোলাস ফিরেও ওকে আর দেখলো না। হনহন করে বেরিয়ে গেল দরবার ছেড়ে। পেছনে দাঁড়িয়ে সেই পথে চেয়ে আন্দ্রেই হাসলো, বড় কষ্টের সেই হাসি। বিড়বিড় করে বলল, বিদায় ভাই, বিদায়। 3 তলার একেবারে পূব দিকে ইসাবেলার নানা মার্কোভিক ম্যাক্সওয়েলের স্টাডি রুমটা। সোজাসুজি করিডোর ধরে দোপা সামনে এগোলে শেষ প্রান্তের জানালাটা চোখে পড়ে। তুষার জমে সাদা আস্তরণ পড়েছে তাতে। বাইরের তীব্র ঠান্ডা বাড়ির ভেতরে এসে মিইয়ে গেছে ফায়ার প্লেসের আগুনের তাপে। তাপ এমন নয় যে গায়ে ঘাম ছোটে, তবুও ইসাবেলা ঘামছে। এর কারণ ওর মনের ভীতি। নানা মার্কিউভের স্টাডি রুমে আসার অনুমতি সকলের নেই। ইসাবেলা এসেছে নেহাত নিরুপায় হয়ে। কোনোভাবে যদি ধরা পড়ে যায় তবে আর রক্ষে নেই। কেন এখানে এসেছে? প্রয়োজন কি? আরো কত প্রশ্ন। ইসাবেলাকে সকলে স্নেহ করে ও ভালোবাসে। পরিবার এবং বংশে ভালো মেয়ে বলতে যা বোঝায় সবটাই ওর আছে। আজ ধরা পড়লে সবাই বাঁকা চোখে তাকাবে। যারা সোজা চাহনিতে অভ্যস্ত তাদের আবার বাঁকা নজর অসহ্যের ও অসম্মানের। দরজা খোলার আগে করিডোরের রেলিং ধরে সাবধানে নিচে তাকালো। হল ঘরে এই মুহূর্তে পার্টি চলছে। তাতিয়ানা আর মাধভেইর বাগদানের পার্টি। তাতিয়ানা যে এত সহজে বাগদানে মত দেবে ইসাবেলার কল্পনাতীত ছিল। অবাক হয়েছে বাকিরাও। স্থায়ী সম্পর্কে বরাবরই অনাসক্তি দেখিয়ে এসেছে। এই কমাসে মাধভেইয়ের সাথে সম্পর্কের উন্নতি হলেও বিয়েতে রাজি ছিল না। কয়েকদিন আগে নানা মার্কোভিক ওকে স্টাডি রুমে ডেকে নেয়। দুজনের মধ্যে কি কথা হয়েছে এখনো পর্যন্ত কেউ জানে না। স্টাডি রুম থেকে বেরিয়ে মার্কোভিক ঘোষণা করলো আজ ওদের বাগদান হবে। তাতিয়ানাও জানালো এতে ওর অমত নেই। খুশি তো সবাই হয়েছিল, তবে মাধভেইর খুশি অন্তরিক্ষে পৌঁছায় যেন। যুদ্ধের কারণে পার্টিটা জমে ওঠেনি। সকলেই এই যুদ্ধ নিয়ে চিন্তিত। হিটলারের সৈন্যরা ক্রমশ মস্কোর দিকে অগ্রসর হচ্ছে। ওদেরকে রুখতে শুধু এদেশের সরকার বাধা হয়নি, আবহাওয়াও বৈবিরূপ দেখাচ্ছে। মার্কোভিক সহ বাড়ির পুরুষেরা দেশের ভবিষ্যৎ নিয়ে আলাপে মগ্ন। ইসাবেলা সেই সুযোগে সবার অলক্ষ্যে ওপরে চলে এসেছে। করিডোরের রেলিং ছেড়ে স্টাডি রুমে দরজার সামনে দাঁড়ায়। লম্বা শ্বাস নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। নিকোষ কালো অন্ধকারে আবদ্ধ রুমটা। আসার সময় মনে করে একটা মোম আর দিয়াশলাই এনেছিল ইসাবেলা। এখন সেটা কাজে লাগলো। এই রুমে আগে আসেনি ও। বিশাল বড় বুকশেলফ ভর্তি হাজার হাজার বইয়ের দিকে বিস্ফোরিত চোখে চেয়ে রইল। এত বই একসাথে পূর্বে দেখেনি। এই রুমটা বেশ পরিপাটি করে গোছানো। এই দায়িত্বটা পালন করে এবারের পুরাতন বিশ্বস্ত ভৃত্য তীক্ষণ কারাতে।
তার চারপাশে তাকিয়ে তিখনের কাজের প্রশংসা আপনা আপনিই করলো ইসাবেলা। পৌরা এই বয়সেও কি নিখুঁত কাজ করে। রুমের মাঝামাঝি লম্বা স্টাডি টেবিলটা, তার সাথে লাগোয়া 3টি চেয়ার, একটি মার্কোভিক ম্যাক্সওয়েল পেট্রোভের এবং বিপরীতের 2টি অতিথিদের জন্য। বাতিদান খুঁজে আলো জ্বেলে নিল ইসাবেলা। তারপর যে কাজে এসেছিল তাই শুরু করে। ড্রয়ার টেবিলের কাগজ খুঁজে হতাশ হতে হলো ওকে। শেষ আশা সামনের বিশাল বড় বুকশেলফ। এত বইয়ের মাঝে কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। ইসাবেলার হাতে সময় কম। কি করবে তাই যখন ভাবছিল তখনই সোদামাটির সেই হৃদয় ব্যাকুল করা গন্ধটা নাকে এলো। চকিতে ঘুরে তাকালো বাম দিকে। বাতিদানের মৃদু আলোয় নিকোলাসের মুখটা অপার্থিব লাগছে। ঠোঁটের কোণে সেই হৃদয় কাঁপানো হাসি। দুহাত মেলে দিতে ওর বুকে আছড়ে পড়ল ইসাবেলা। নিকোলাস, আমার নিকোলাস। কাঁধ জড়িয়ে মিশে যেতে চাইলো ওর ভেতর ইসাবেলা। আনন্দের আতিশয্যে কাঁদল। নিকোলাস বাহুবন্ধন শক্ত করে, ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ইসাবেলা তাতে সাড়া দিয়ে স্বাগত জানায় প্রিয়তমকে। 1 সপ্তাহের বিরহ যেন পরস্পরকে এভাবে আঁকড়ে ভুলতে চায় ওরা। কিছু সময় পর দুজনেই শান্ত হয়। ইসাবেলার শ্বাস প্রশ্বাসের শব্দই তখন কেবল প্রতিধ্বনিত হয় দেওয়ালে দেওয়ালে। নিকোলাস বাহুবন্ধন সামান্য ঢিলে করতে মেঝেতে পা রাখে ইসাবেলা। ওর ফ্রকের ভেতর থেকে এক টুকরো সাদা কাগজ মেঝেতে পড়ে। কালো মেঝেতে সহজে সেটা নিকোলাসের নজরে এলো। ওটা কি? জিজ্ঞেস করলো ইসাবেলাকে। জবাবের অপেক্ষা না করেই ঝুঁকে হাতে তুলে নিল। ঘাবড়ে যায় ইসাবেলা, পাছে কাগজটা দেখে ভুল বোঝে ওকে। কাগজটা হাতে নিয়ে মুখ তুলে আবার ইসাবেলাকে দেখলো নিকোলাস। ওর ঘাবড়ে যাওয়াটা স্পষ্ট ফুটে উঠেছে মুখে। কি লুকাচ্ছে আবারও? বেলা? কড়া সুরে ডাকলো নিকোলাস। ইসাবেলা ভীত চোখে কাগজটার দিকে চেয়ে বলল, কথা দাও, অবিশ্বাস করবে না। কোনোদিনও না। ইসাবেলা চোখ তুলল। নিকোলাসের স্থির চোখ জোড়া ওর কথার সত্যতা নিশ্চিত করে। কিছু বলবে তখনই দরজার ওপাশে জুতার খটখট শব্দ শুনে ভীত হয়ে ওঠে। নিকোলাস হাত চেপে ধরে আতঙ্কিত গলায় বলে, এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আমায়, তাড়াতাড়ি। নিকোলাসের প্রশ্নাত্মক চাহনি দেখে বলল, সব বলবো আমি, এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলো আমাকে প্লিজ। কাতর শোনালো এবার ওর গলা। আর কোনো প্রশ্ন করলো না নিকোলাস। দরজার খোলা আগ মুহূর্তে ওকে জড়িয়ে ধরে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সেই হাওয়ায় দাপটে নিভে গেল বাতিদানের আলো। মার্কোভিক খোলা দরজায় মুখে দাঁড়িয়ে সামনের অন্ধকারে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। পেছনে এসে দাঁড়িয়েছে তিখন। মার্কোভিকের গম্ভীর মুখটার একাংশ দেখতে পাচ্ছে সে। কিছুক্ষণ পর শুনতে পেল। পার্শ্ববর্তী একটি পার্কের নির্জন লেকের পাড়ে এসে বসলো ইসাবেলা ও নিকোলাস। কাগজটি এখনো নিকোলাসের হাতে, কিন্তু খোলা। ওর মুখের দিকে চেয়ে আছে ইসাবেলা। বুঝতে চাইছে প্রতিক্রিয়া। শক্ত ঠোঁট দুটোর এক কোণা বেঁকে গেল। হাসছে। ভুরু কুঁচকে যায় ইসাবেলার। কৌতূহল ক্রমশ বাড়ছে। কাগজটির লেখা পড়ে তাচ্ছিল্যের হাসি হাসছে নিকোলাস। দম্ভ কতটা অন্ধ করেছিল ওকে। ভেবেছিল ওকে শেষ করার সাধ্য কারণেই। ফাদার জালোনভ সেই দম্ভ চূর্ণ করেছেন। আজ তিনি বেঁচে থাকলে নিকোলাস অস্তিত্ব মিটে যেত হয়তো। আন্দ্রেইয়ের কারণে লক্ষ্যের দোরগোড়ায় গিয়ে ব্যর্থ হয়েছেন ফাদার জালোনভ। আন্দ্রেই। নিকোলাসের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। দু চোখ বন্ধ করে মনে মনে জপে, শব্দ করতে হবে মনটাকে নিকোলাস, আরো কঠিন হতে হবে। ভুলে যা ওই প্রতারককে, ভুলে যা। নিকোলাস। ধৈর্যের বাঁধ ভাঙে ইসাবেলার। নিকোলাস চোখ মেলে তাকায় প্রেয়সীর দিকে। উৎকণ্ঠা ইসাবেলার চোখ মুখে। জানতে উদ্গ্রীব কাগজে লেখা রহস্য। কাছে এসো বেলা। ইসাবেলার মন্ত্রমুগ্ধের মতো কাজ ঘেঁষে বসে। নিকোলাসের তবুও মন ভরে না। টেনে কোলে বসিয়ে ওর ঘাড়ে মুখ গুজল। এর ভেতরে কি লেখা আছে তা জানতে মার্কোভিকের স্টাডি রুমে গিয়েছিলে? নিকোলাস আলতো করে নাক ঘষে ইসাবেলার গলায়। শিহরণে জড়সড় হয়ে গেল ইসাবেলা। নিকোলাসের শীত বস্ত্র এখন ওর পরনে, তবুও কাঁপছে। শীতে নয়, শিহরণে। নিকোলাস ফের প্রশ্ন করতে ধাতস্থ হয় ইসাবেলা। কোনো মতে জবাব দিল ও। সরে বসতে চায়। নিকোলাস ছাড়ে না। এমন করলে মনোযোগ কিভাবে দেবে ইসাবেলা? ওখানে এর জবাব পাবে কি করে বুঝলে? গতকাল দুজন আগন্তুক এসেছিল নানার কাছে। সিঁড়ি দিয়ে নামার সময় ওদের হাতে এক ধরনের সাংকেতিক চিহ্ন সংবলিত কাগজ দেখতে পাই। নানার কাছে এর অর্থ জানতে এসেছিলেন ওরা।
তিখনকে জিজ্ঞেস করলে ও বলল, নানার কাছে এসব সাংকেতিক চিহ্ন বোঝার বই আছে। আমাদের কোনো এক পূর্বপুরুষ বইটা লিখেছিলেন, সেটাই খুঁজতে গিয়েছিলাম। থামলো ইসাবেলা। নিকোলাস নীরবতা ভেঙে বলল, আমার জন্য অপেক্ষা করতে পারতে। তোমার কাছে কিছু গোপন করতাম না আমি। অপরাধীর মতো মুখ করে ইসাবেলা বলল, ক্ষমা করো আমাকে, আমি তোমায় অবিশ্বাস করি না। কাগজটা আমাকে খুব বেশি কৌতূহলী করে তুলেছিল। একটু চুপ করে নিকোলাস বলল, কাগজটা আমাকে ধ্বংস করতে যথেষ্ট বেলা। আমার প্রাসাদের ম্যাপ রয়েছে এতে। আমাকে খুব সহজে শেষ করা যেত এই কাগজের সূত্র ধরে। ইসাবেলা খামচে ধরেছে নিকোলাসের কাঁধের শার্ট। এমন কিছুই আশঙ্কা করেছিল ও, তাই তো এত রিস্ক নিয়ে স্টাডি রুমে যাওয়া। নিকোলাসের বিপদ আশঙ্কা ওর নিদ্রা কেড়ে নিয়েছিল। নিকোলাস আবার বলল, অহংকার মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। কথাটা এতদিন শুনেছি, আজ মর্মে মর্মে অনুধাবন করলাম। আন্দ্রেই না থাকলে এই অহংকার আমাকে কবেই শেষ করে দিত। তোমার ভালোবাসা আমার আর পাওয়া হতো না। কতটা আফসোস আর শূন্যতা নিয়েই না সমাপ্তি ঘটতো এই আমার। আন্দ্রেই কেন তোমার সাথে এমন করলো বেলা? কেন বুঝলো না আমাদের ভালোবাসা? এতটা জেদ না করলেই কি হতো না ওর? নিকোলাসের বিমর্ষ গলা ইসাবেলাকে চিন্তায় ফেলে। ওর মুখের দিকে চেয়ে রইল। নিকোলাস কি সব জেনে গেছে তবে? তো তুমি সব জেনে গেছো? আমতা আমতা করে ইসাবেলা। নিকোলাস মাথা নাড়ায়। কেন সত্যি বলনি বেলা? অভিযোগ তোলে নিকোলাস। ইসাবেলা নিচু গলায় বলে, আমাদের সম্পর্ক আমার কারণে নষ্ট হোক তা আমি চাইনি। নিকোলাস, কি করে জানলে তুমি? নিকোলাস এড়িয়ে গেল সেই প্রশ্ন। দুহাতে ওর কোটি দেশ জড়িয়ে ধরে আরো নিকটে এনে বলল, কথা দাও, এরপর আমাদের মাঝে আর কোনো গোপনীয়তা থাকবে না, কিচ্ছু লুকোবে না কোনোদিনও। কথা দিলাম। দ্বিধাহীন ওয়াদা ইসাবেলার। ঝুঁকে নিকোলাসের কপালে রাখলো। দুজনে একে অপরের চোখে হারিয়ে গেল সেই মুহূর্তে। এই অন্ধকার চাদর হয়ে জড়িয়ে নিল ওদেরকে। দুজনার ঠোঁট কাছাকাছি এসে আলতো করে ছুঁয়ে যায়। নিকোলাস নিজেকে নিয়ন্ত্রণ করার মন্ত্র জপতে থাকে। কনকনে হাওয়ায় বয়ে এলো রোমাঞ্চকর তপ্ততা। ইসাবেলার ওষ্ঠজোড়া থরথর করে কাঁপছে, চোখ বন্ধ। নিকোলাস একবার ওর কম্পিত ঠোঁটে, তারপর মথিত নেত্রপল্লব দেখল। চাপা গলায় বলল, কতটা ভালোবাসো আমায় তুমি বেলা? ধীরে ধীরে চোখ মেলে ইসাবেলা। স্থির ওর চাহনি। অবিচলিত কণ্ঠে বলল, ভালোবাসা নিক্তিতে মাপতে জানি না আমি নিকোলাস। যদি জানতাম তবে পরিমাপটা বলে দিতে পারতাম। তবে এইটুকু জেনে রাখো, প্রেমের রেজিস্ট্রার অফিসে আমার সবটা এখন তোমার নামে দলিল হয়ে গেছে। তুমি চাইলেই আমি বাঁচি, আবার মরতেও পারি। নিকোলাস দুহাতে ওর মুখটা ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। এক ফাঁকে বলল, তুমি আমার আত্মসংযমের জন্য বড্ড হানিকর বেলা, বড্ড হানিকর। নৈশভোজের জন্য একত্রিত হয়েছে ম্যাক্সওয়েল পরিবারের সবাই। ডাইনিং টেবিলের মধ্যমণি ম্যাক্সওয়েল বংশের বর্তমান কর্তা প্রবীণ মার্কোভিক ম্যাক্সওয়েল পেট্রভ। তার দুপাশে বসেছেন দুই ছেলে, রজার ম্যাক্সওয়েল ও ম্যাক্সিম ম্যাক্সওয়েল। তাদের পাশে বসা তাদের স্ত্রী, 50 বর্ষী রজারের স্ত্রী দাছার পাশেই মার্কোভিকের তৃতীয় সন্তান আন্না মেরিও ও তার পরিবার বসেছে। অপর পাশে বসেছে রজার ও ম্যাক্সিমের 3 সন্তান। খাবার টেবিলে এদের কারো মুখে রা নেই। এই বাড়ির নিয়ম, খেতে বসে কর্তার অনুমতি ব্যতি রেখে কথা বলা যাবে না। এর অন্যথা করার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। মার্কোভিক ম্যাক্সওয়েল খুব রাশভারী স্বভাবের লোক। গম্ভীরতার দেওয়াল যেন সবসময় তার চতুর্দিকে থাকে। সন্তানেরা পিতার বাধ্যগত, পিতার কথাই তাদের জন্য অকাঠ্য। নাতি নাতনিরাও এসব শিখেই বড় হয়েছে। কোনো ক্রমে আপন পিতামাতার অবাধ্য হলেও পিতামহ মাতামহের অবাধ্য তারা হয় না। মার্কোভিক ম্যাক্সওয়েলের এমনই প্রভাব ওদের ওপর। তাতিয়ানা সে কথা আবারও প্রমাণ করেছে। সকলের কথা অমান্য করলেও মাতামহের কথাও অমান্য করতে পারেনি। মার্কোভিকের কিছু আশ্চর্য রকমের বিশেষত্ব আছে। তার মধ্যে অন্যতম হলো নাকে খুব সহজে হ্যাঁ করাতে পারেন। কিভাবে পারেন সেটা আপাতত এড়িয়ে গেলাম। নৈশভোজের আগে প্রার্থনার নিয়ম এ বাড়িতে। সেখানে মৃত পূর্বপুরুষদেরকে স্মরণ করা হয়, শান্তি কামনা করা হয় তাদের আত্মার। প্রার্থনা শেষ হতে তিখন কারাতের নির্দেশে দাসীরা টেবিলে খাবার পরিবেশন করে। নিঃশব্দে খাচ্ছে সকলে। নীরবতার বিঘ্ন ঘটে তাশার কান্নার শব্দে। দোতলার রুমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ওকে। মেয়েটা আবার দুঃস্বপ্ন দেখে ভয় পেল কিনা ভেবে উঠে যাবে বলে নড়ে ওঠে বাঁধবেই। টেবিলের সকলে এমন ভাবে তাকায় যেন বেঠিক কিছু করেছে সে।
মাধবেই প্রথমে বুঝতে পারেনি। তাতিয়ানা টেবিলের নিচে হাত বাড়িয়ে রাখলো ওর হাতের ওপর। মৃদু চাপ দিতে মাধবেই তাকালো। তাতিয়ানা ইশারায় বোঝায় উঠো না। মাধবের ভ্রু কুঁচকে যায়। একদিকে ওর মেয়েটা চিৎকার করে কাঁদছে, আর মা হয়ে তাতিয়ানা ওকে উঠতে নিষেধ করছে। মা হিসেবে তাতিয়ানার তুলনা হয় না, কিন্তু আজ মাধবেই রুষ্ট হলো। ওর মুখের রুষ্টতা মার্কোভিকের নজর এড়ালো না। চশমার ফাঁকে নির্লিপ্ত চাহনিতে চেয়ে রইলেন। তার মৃদু গলা ঝাড়ার শব্দ সবার দৃষ্টি আকর্ষণ করলো। সুপের চামচ ঠোঁটের মাছ থেকে নামিয়ে বাটিতে রাখলেন মার্কোভিক। ন্যাপকিনে ঠোঁট মুছতে মুছতে বললেন, ঠিক তাই হলো। সকলে এর রহস্য জানতে আগ্রহী। মার্কোভিক কিন্তু চুপ করে গেলেন। ফের হাতে তুলে নিলেন সুপের চামচ। এর অর্থ সকলকে খেতে নির্দেশ দিলেন তিনি। মাধবেই চামচ বাটির মধ্যে নাড়াচাড়া করলেও মুখে তুলল। একটু পরপরই ওর চোখ দোতলার দিকে যাচ্ছে। মেয়েকে না দেখে খেতে ইচ্ছে করছে না। তাতিয়ানার অবস্থাও একই। আপ্রাণ চেষ্টা করছে সেটা প্রকাশিত না হোক। তাশা এ বাড়িতে নিরাপদ, তা জানা সত্ত্বেও তাতিয়ানার মন শান্ত হলো না। মার্কোভিক আর চোখে দুজনকে দেখলেন। চোখ সরাতে গিয়ে তাতিয়ানার পাশে বসা ইসাবেলার ওপর থামে। স্মিত হাসি ওর ঠোঁটে, গালের এক পাশে একটা হাত, অন্যটা দিয়ে বাটির সুপে চামচ নাড়াচাড়া করছে। হঠাৎ চোখ তুলে পাশে তাকাতে নানার চোখে চোখ পড়ে যায় ইসাবেলার। হাসি নিভে যায় দপ করে। চকিতে বাটির দিকে তাকায়। বুকের ভেতর ধরাস ধরাস করছে। নানার কঠোর দৃষ্টিকেও ভয় পায়। তাশার জন্যে আর সবার মতো নিজেও চিন্তিত। হঠাৎ নিকোলাসের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তেই খানিক হেসেছিল। সেটাই এখন বেকায়দায় ফেলল। নিকোলাস যেন খুব গোপনীয় একটা চিঠি, যা কেবল একা ইসাবেলা দেখবে, পড়বে। গোপনে হৃদয়পুরের সিন্ধুকে লুকিয়ে রাখবে। অন্য কেউ এর ধারণা পর্যন্ত পাক সেটাও চায় না। তাতে সে ভীষণ বিপদ ঘটতে পারে। ইসাবেলা মনে মনে প্রার্থনা করে নানা যেন কিছু সন্দেহ না করেন। চোখের কোণ দিয়ে সতর্কে চাইল একবার। নানা খাবারের দিকে চেয়ে খাচ্ছেন। গোপনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইসাবেলা। ও বোঝে না ওর এই অতি সাবধানী অঙ্গভঙ্গি আশেপাশের মানুষদের মাঝে আরো বেশি সন্দেহের সৃষ্টি করে। তাশার খিলখিল হাসি শুনে সিঁড়ির দিকে তাকায় মাধবেই। একা একা সিঁড়ি বেয়ে ওঠা নামা করার সাধ্য তাশার নেই। বয়সের তুলনায় শরীর একেবারে দুর্বল। এখনো ঠিক মতো দাঁড়াতে পারে না। বাড়ির সকলে ডাইনিংয়ে, রাধুনী ছাড়া বাকি কাজের লোকেরাও। রাধুনীর বাড়ির ভেতর আসার অনুমতি নেই। তবে তাশা কার সাথে? শুধু মাধবেই নয়, এই প্রশ্ন ডাইনিংয়ে বসা অনেকের। সকলের প্রশ্নের জবাব একটু পরেই হল ঘরে পা রাখে। 10 বা 11 বছরের একজন বালিকার কোলে চড়ে আছে তাশা। মেয়েটি দেখতে হৃৎপুষ্ট, মাথায় বাদামি চুল ও গোলগাল সুশ্রী চেহারা। মুখটা আনত বলে ওর চোখ জোড়া দেখা যাচ্ছে না। কোমলতার নিবিড় ছায়া ওর মাঝে স্পষ্ট। তাশার মাথাটা মেয়েটার বুকের ওপর। মুখে আঙ্গুল দিয়ে পিতামাতার দিকে হাসি মুখে তাকায়। তারপর আবার মেয়েটির মুখের দিকে। ওকে দেখে মেয়েটিও মুচকি হাসলো। এত অল্প সময়ে কি ভাব ওদের! তুমি কে? মাধবের প্রশ্নে সব হয়ে চোখ তুলল মেয়েটি। একজোড়া ডাগর বাদামি চোখ। বোবার মতো কিছুক্ষণ চেয়ে থেকে টেবিলের সোজাসুজি তাকালো। সেখানে তীক্ষ্ণ কারাতে দাঁড়িয়ে শান্ত তার দৃষ্টি। মার্কোভিকের খাওয়া শেষ। মুখ মুছে চেয়ারে গা এলিয়ে বললেন, ও হচ্ছে তিখনের নাতনি। নামটা কি যেন মেয়ে তোমার? নামটা আবার ভুলে গেছেন মার্কোভিক। বালিকাটি তীক্ষ্ণের দিকে তাকাতেই মাথা নাড়িয়ে জবাব দেওয়ার অনুমতি দিয়ে বলল, বিনীত অথচ ভীত কণ্ঠস্বর। মার্কোভিক মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, ও হলো রেইনি, তিখনের নাতনি। এখন থেকে ও তাশার সাথে সর্বক্ষণ থাকবে। বেবি সিটার? কিন্তু ও নিজেই তো একটা বাচ্চা মেয়ে। মাধবেই বলল। মার্কোভিক সরাসরি তাকালেন এবার মাধবেইর দিকে। নাতনি জামাতা হিসেবে খুব যে ওকে পছন্দ তা নয়, কিন্তু তাতিয়ানার মতো উৎসরে যাওয়া মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাওয়া মুশকিল। নাতনির মাথা থেকে কুমারী মায়ের দুর্নাম ঘোচাতে মাধবেইকে তিনি নাত জামাতা হিসেবে গ্রহণ করেছেন। নচেত প্রতিপক্ষ দেশের ছেলেকে ঘরে আশ্রয় দেওয়ারই পক্ষপাতী নন। মাধবেই, এবারের কর্তা আমি। কার কিসে ভালো তা আমি তোমার চেয়ে ভালো বুঝি। আমার পরিবার সেটা মানে। আমার সিদ্ধান্তকে সম্মান করে ওরা। এ নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলে না। আমি সেটার অনুমতিও দিই না। তুমি বাইরের লোক, নতুন নতুন আত্মীয়তা হয়েছে, একটু সময় লাগলেও সবটা বুঝে যাবে।
ওই যে বসে আছে তোমার হবু শ্বশুর মশাই আর শাশুড়ি, তারা তোমাকে ঠিক সব বুঝিয়ে দেবেন। মেয়ে এবং জামাতার মুখের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন মার্কোভিক। মাধবেই কাউকে লজ্জিত করতে চায়নি। হবু শ্বশুর ও শাশুড়ির আনত মুখ দেখে না চাইতেও চুপ করে গেল। নানা শ্বশুরের তিক্ত কথা বেশ ঘায়েল করলো ওকে। তাশা ওর মেয়ে, তবে মার্কোভিক কেন কিছু না জানিয়ে তাশার ব্যাপারে একা সিদ্ধান্ত নেবেন? রেইনি নিজেই শিশু, শৈশব উপভোগের সময় এখন ওর। আর এরা কিনা জোর করে দায়িত্ব চাপিয়ে সেই শৈশবের আনন্দটাকে পিষে মারতে চায়। মাধবী অনিয়ম অন্যায় মেনে নিতে পারে না। আপনজনদের মুখ চেয়ে আজ বাধ্য হলো চুপ করে থাকতে। তবে মার্কোভিকের এহেন আচরণেও মনক্ষুণ্ণ হয়। ডাইনিংয়ে বসা সকলে সেটা বুঝতে পেরেও কোনো কথা বলল না। নানাকে ইসাবেলা অপছন্দ করে না, কিন্তু তার এমন দাম্ভিক গম্ভীর স্বভাবকে পছন্দও করে না ও। মাঝে মাঝে তিনি যেন বেশি নির্দয় আর রূঢ় হয়ে ওঠেন। খাওয়া শেষে যে যার কক্ষে চলে গেল। তাতিয়ানা ও মাধবের সাথে রেইনিকে পাঠানো হয়েছে। ওর আর তাশার জন্য দোতলায় নতুন একটা কক্ষ খোলা হয়েছে। তীক্ষণও গিয়েছে ওদের সাথে। ইসাবেলার কক্ষটি দাদা দাদির কক্ষের পাশে। তাদের শুভরাত্রি বলে কক্ষে গিয়ে খিল দিল। তারপর দ্রুত এলো জানালার কাছে। জানালা খুলে দিতে এক ঝাপটা হিম বাতাস ওর ওপর আছড়ে পড়ল। কাঁপুনি দিয়ে ওঠে দেহটা। আজ তুষার পড়ছে, যতদূর চোখ যায় যেন শ্বেত শুভ্র ক্যানভাস, যা চোখেও মনে প্রশান্তি আনে। ইসাবেলার সেই প্রশান্তি বহুগুণ বাড়ে হিম বাতাসে ভেসে আসা সোদামাটির তীব্র গন্ধে। ঠোঁটে হাসি নিয়ে খোলা জানালার কাছ থেকে বিছানায় এসে শুয়ে পড়ল। বুকের উপর টেনে নিল কম্বল, পিঠ জানালার দিকে। পুরো কক্ষে মোমো করছে সোদামাটির গন্ধ। জানালার কবাট বন্ধ হতে শুনল। তারপর ভারী পায়ের আওয়াজ। ধীরে ধীরে সেটি বিছানার দিকে আসছে। ইসাবেলা ঘুমের ভান করে পড়ে রইল বিছানার ওপর। বেলা, এমন ব্যাকুল ডাক উপেক্ষা করা দায়। মনকে বুঝিয়ে দায়টা পাশে রাখলো ইসাবেলা। শিওরের পাশের বিছানায় বসে যায়। নিকোলাসের দেহের শীতলতা টের পাচ্ছে ও, তবুও চোখ মেলল না। আমি জানি তুমি জেগে আছো বেলা। ইসাবেলা একটুও অবাক হলো না। সব জেনে শুনেই ও মিথ্যা ঘুমের ভান ধরে আছে। নিকোলাসকে জ্বালাতে ইচ্ছে করছে কেন যেন। সারাদিন ওকে ছাড়া কম জ্বলেনি ও। এসবের মানে কি বেলা? ওঠো বলছি। সেই কখন থেকে অপেক্ষা করিয়ে এখন আবার ঘুমের ভান ধরে পড়ে আছো। বেলা, ওঠো। নিকোলাস ওর কাঁধ ঝাঁকালো। ইসাবেলা তাতেও যদি চোখ মেলতো। নিকোলাসকে বিরক্ত করে মজা পাচ্ছে। ওর ঠোঁট চেপে হাসি সংবরণের চেষ্টা নিকোলাসের চোখে পড়ে যায়। মনে মনে বলে, ও তাহলে এই কথা। নিকোলাস মুচকে হাসলো। ওর গা এলিয়ে দেওয়া শরীরটা টেনে বসায় সামনে। শব্দ করে হাঁপ ছেড়ে বলল, সারাদিন ধরে ভেবেছি কথাটা তোমার সামনে কি করে বলবো, কিন্তু না বললেও তো ধোকা হয়ে যাবে। আম সরি বেলা, আমি সত্যি সরি। আসলে মেয়েটা? কোন মেয়েটা? চোখ পাকিয়ে তাকায় ইসাবেলা। গলা সামান্য চড়ে গেল। আসলে মেয়েটা কি বলো? নিকোলাস চুপ করে ওকে দেখছিল। ইসাবেলা চোখে চোখ রাখলো। বিশ্বস্ততা দেখছে সেখানে। নিকোলাসের আর কিছু বলার প্রয়োজন নেই। শান্ত হলো ইসাবেলা। সরে এলো ওর খুব কাছে। নিকোলাসের বাহু বন্ধনে আবদ্ধ হলো। বুকের উপর মাথা রেখে ধরা গলায় বলল, কেন কাঁদাতে চাও আমায় তুমি? মেবি আমি স্যাডিস্ট। ইসাবেলা ভ্রু কুচকে তাকাতে সিরিয়াস গলায় বলল, আই এম সরি, আর এমন করবো না। ইসাবেলার মাথার উপর চুমু খেলো নিকোলাস। হাতটা তুলে নিল হাতে। ওর হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলতে লাগলো। অনামিকা আলতো করে বলিয়ে দেয়। সেখানে একটি আংটি কল্পনা করে, নিকোলাসের নামের আংটি। দারুণ এক অনুভূতির স্রোত বয়ে যায় বুকের ভিতর। তুমি আমার নিকোলাস, তোমার সবকিছুর ওপর একমাত্র আমার হক, আমার দাবি। বাকি পৃথিবীর সব মেয়ের জন্য তুমি নিষিদ্ধ। বুকের সাথে আরো মিশে গেল ইসাবেলা। কোটিশুটি মেরে রইল কোলের মধ্যে। আর তুমি? জানতে চাইল নিকোলাস। ইসাবেলা দৃঢ়তার সাথে বলল, আমি তোমার, মৃত্যু তোমারই। নিকোলাসের হৃদস্পন্দনের গতি তীব্র হয়। ইসাবেলা স্পষ্ট শুনতে পাচ্ছে। বাপাসের বুকের উপর হাত রাখলো। বলো, এই হৃদয় কেবল আমার জন্য স্পন্দিত হয়। বলো নিকোলাস। তোমার জন্য বেলা, শুধু তোমার জন্য। চাঁদে গ্রহণ লেগেছে। এই সময়টা বেশ অস্থিরতায় কাটে চন্দ্রদেবীর। কত কি ঘটে পৃথিবীতে, অথচ তখন কিছুই তিনি দেখতে পান না। সাহায্য করতে পারেন না পছন্দের মানুষগুলোকে। এইটুকু সময়ে অনেক কিছু ঘটে যায়, কিন্তু তার সামনে রুদ্ধ আধারের দুয়ার, যা ভেদ করা অসম্ভব।
আগাথাকে এতবার বোঝানোর পরেও ও পৃথিবীতে গিয়েছে আজ। বেশ কয়েক মাস ধরেই অনুনয় করছিল। চন্দ্রদেবীকে কিছু নিয়মের মধ্যে চলতে বলতে ও কাজ করতে হয়। চাঁদের শাসন করতে হলেও তিনি পুরোপুরি চলেন সপ্ত আসমানে আসীন স্রষ্টার নির্দেশে। আগাথাকে সে কথা বলেই এতটা দিন পৃথিবীতে যাওয়া থেকে বিরত রেখেছিলেন। ইদানিং আবার আগের মতো গো ধরেছে পৃথিবীতে যাবে। চন্দ্রদেবীর সামনে তার মনের কথা গোপন থাকে না। সন্তানের বিপদ মায়েরা আগে থেকেই অনুধাবন করতে পারে। আগাথাও পেরেছে। নোভার সামনে ঘোর বিপদ, বহুদিন সন্তানদের সামনে যাননি, আজ না গেলেই নয়। আগাথাকে বিশেষ স্নেহ করেন চন্দ্রদেবী। তার বারংবার করা অনুনয় উপেক্ষা করতে পারেননি, না চাইতেও অনুমতি দিতে হয়েছে। এখন সেই জন্য অনুতাপ হচ্ছে, কেন যে অনুমতি দিলেন ওকে আজ গ্রহণ সরতেই আধা ঘন্টা লেগে যেতে পারে। এর মধ্যে যদি কিছু হয়। চন্দ্রদেবী আমার গোলকের সামনে এসে দাঁড়ালেন, দুহাত ওর ওপর রেখে বললেন, গোলক গোলক দেখা আগাথার আত্মার রশ্মি রেখা। গোলকে ধোঁয়াশা ক্রমশ বাড়ে। চন্দ্রদেবী অধীর হয়ে অপেক্ষা করেন আগাথার আত্মার আলো দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও কিছু দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়েন। পুনরায় বলেন, গোলক গোলক দেখা আগাথার আত্মার রশ্মি রেখা। গোলকে এবারও ধোঁয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না। চন্দ্রদেবীর জোর বাড়তে থাকে গোলকের ওপর। এক পর্যায়ে রেগে যান শান্ত দেবী। পাছে দেবীর রোষানলে পড়তে হয় এই ভয়ে মুখ খুলে গোলক। দেবী শান্ত হলেন। সত্যি তো তিনি দেবী হয়েই যখন নিরুপায়, তখন গোলক আর কি করবে। কিন্তু মনটা বড় বিচলিত দেবীর। সিংহাসনে বসে সামনে অন্ধকারে চেয়ে রইলেন। অপেক্ষা করতে লাগলেন এই কালো ছায়া সরে যাওয়ার। বিড়বিড় করে বললেও, আগাথা বাচ্চা আমার, সাবধানে থেকো, সাবধানে থেকো। আগাথা পৃথিবীতে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলেন দেবীর কথা। বড় দেরি হয়ে গেছে এই সতর্ক বার্তা পেতে। অট্টহাসিতে ফেটে পড়ে পুরুষালী কর্কশ কণ্ঠটি। আগাথা লোকটাকে দেখতে পাচ্ছে না। তার সামনে ঘোর অন্ধকার, চতুর্দিকে ঘূর্ণায়মান অদৃশ্য এক রজ্জু। এই রজ্জুর বাঁধন তাকে বন্দি করে ফেলেছে। খারাপ কোনো জাদুকরের খপ্পরে পড়ে গেছেন আগাথা। এখন উপায়? দেবীকে স্মরণ করলেন, সাহায্য কামনা করলেন ঈশ্বরের। তাই শুনে আরো জোরে হাসল লোকটি। জাদুকরেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আত্মাদের বন্দি করে। অগাথা এতক্ষণ ভেবেছিলেন ভুলক্রমে তিনিও এদের ফাঁদে পড়ে গেছেন। তখনই লোকটার পূর্বের কথাটা স্মরণ করেন। উদ্বিগ্নতার কারণে কথাগুলো খেয়াল করেননি। প্ল্যান করেই বন্দি করা হয়েছে তাকে। কিন্তু কেন? এখন ভয় তীর তীর করে বেড়ে গেল। জাদুকর নিচু গলায় বলল, সিংহাসনে গম্ভীর হয়ে বসে আছে নিকোলাস। রাশিয়া ও জার্মানির যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। হিটলার আশাবাদী ছিল জয়ের। রাশিয়ার অনেক শহর এখন জার্মানির দখলে। হিটলারের বিপুল সংখ্যক সৈন্য এবং সাজোয়া অস্ত্রের সামনে দিশেহারা হয়ে পড়েছিল রাশিয়া। সবই জার্মানির পক্ষে ছিল। বিপত্তি বাঁধিয়েছে রাশিয়ার বৈরী আবহাওয়া। শীত ভারী বর্ষণ জার্মান সৈন্যদের নাস্তানাবুদ করে ছেড়েছে। ক্যাম্পে দেখা দিয়েছে খাদ্য সংকট, অস্ত্রের সরবরাহ নেই। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব। এই সুযোগটা কাজে লাগালেন জোসেফ স্ট্যালিন। রেড আর্মিদের সৈন্য সংখ্যা বাড়তে লাগলো। রাশিয়া নতুন উদ্যমী জার্মান সৈন্যদের মোকাবেলা করতে প্রস্তুত। হিটলার বেকায়দায় পড়েছে, কিন্তু হার মানতে নারাজ সে। তার এক কথা, জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান, নয়তো কিছুই নয়। প্রথম চারটি শব্দ প্রতিষ্ঠিত করতে সব করবে সে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হিটলারের কিছু মিত্রপক্ষের মতে হিটলার এখন যা করছে তা অতিরিক্ত। এই কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। পরাজয় এখন সময়ের ব্যাপার। কিন্তু হিটলারকে বোঝাবে সাধ্য না কার। না চাইতেও তার ভয়ে মিত্রপক্ষের সেসব নেতারা চুপ আছেন। নিকোলাস ওদের মতো ভীতু নয়। হিটলারকে কোনোভাবেই ও ভয় করেনি। সে সাফ সাফ জানিয়ে দিয়েছে হিটলারকে আর সমর্থন করবে না। রাশিয়া আক্রমণের পর থেকে হিটলারের সাথে ওর মনোমালিন্য শুরু হয়। সেটা এখন বিরোধী রূপ নিয়েছে। সামনের সভাসদদের আসন থেকে রিচার্ড উঠে দাঁড়ালেন। নাকশ মুখে বললেন, হিটলারের সাথে শত্রুতা তোমার উচিত হবে না। ওকে আমাদের প্রয়োজন। ও এখন আমাদের কোনো কাজের না, বলল নিকোলাস। রিচার্ড বললেন, ভবিষ্যৎ দেখোনি তুমি নিকোলাস, কি করে বুঝলে ওকে আমাদের প্রয়োজন পড়বে না? হিটলারের ভবিষ্যৎ এখন ওর ললাটে দিনের আলোর ন্যায় জ্বলজ্বল করছে। পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ও। তোমার মস্তিষ্ক বুড়িয়ে গেছে, সুতরাং দূরদর্শিতা তোমার মধ্যে থাকার কথা না।
এসব গুরুত্বপূর্ণ কথাবার্তায় তোমার মতামত দেওয়া উচিত বলে মনে করি না। মানবে না জানি, তবুও বলছি, এই সিংহাসনের উপযুক্ত কোনোদিনও তুমি ছিলে না। রাজা হতে কুটবুদ্ধি আর ম্যানিপুলেটিভ স্বভাব ছাড়াও আরো কিছু থাকা লাগে, যা তোমার নেই। শান্ত গলায় বলল নিকোলাস। চেঁচে এসে বারবার মতামত দেওয়া রিচার্ডের বদ অভ্যেসে হয়ে দাঁড়িয়েছে। খুব বিরক্ত হয় তার উপর নিকোলাস। প্রচন্ড অপমানিত বোধ করলেন রিচার্ড। দাঁতে দাঁত পিষে আসনে বসলেন। সোফিয়া পাশে বসে কটমট করে বললেন, আর কত অপমানিত হবে? কত নিষেধ করি, চুপ করো না। উনি আমার কথা শুনবেন না। একজন অপদার্থ দুর্বল লোককে ভালোবেসেছি আমি। কেবল অপমানিত হওয়া ছাড়া আর কিছুই করার নেই তার। হঠাৎ সন্তানের মুখটা মনে পড়ে যায় সোফিয়ার। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ওর ক্ষতির আশঙ্কা করে। ঠিক আছে কি আন্দ্রেইকে খুব মনে পড়ে এখন তার। নিকোলাসের দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে চেয়ে চাপা গলায় স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তোমাকে আমি উজাড় করে ভালোবেসেছি রিচার্ড, বিনিময়ে কিছুই দাওনি। এবারও আমার নিজের জন্য কিছুই চাইবো না। তুমি ওই সিংহাসন ফিরিয়ে নাও রিচার্ড। আমি তোমায় ওই শয়তানের জায়গায় দেখতে চাই। রিচার্ড একদৃষ্টিতে সিংহাসনের দিকে তাকিয়ে রইলেন। সভাসদদের সাথে আলাপে মশগুল নিকোলাস। এদিক ফিরলে দেখতে ওরই কাছে দুজনের চোখে প্রতিহিংসার ও প্রতিশোধের অনল দাউ দাউ করে জ্বলছে। কি ভয়ঙ্কর তার তীব্রতা! সভার ইতি টানলো আজকের মতো নিকোলাস। একে একে সকলে ওকে অভিবাদন জানিয়ে বিদায় নিল। সিংহাসনে গা এলিয়ে দেয় নিকোলাস। ইসাবেলার সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে ওঠে। চোখ বন্ধ করে প্রিয়তমার মুখটা স্মরণ করলো। আনমনেই মুচকি হাসলো। ওর সকল খুশির উৎস যেন ইসাবেলা। ওকে ছাড়া সবকিছু বিষাদ বিষণ্ণতায় মোড়া, শূন্যতায় ভরা। ওর জীবনমৃত দেহটা জীবন্ত নয় ইসাবেলার সান্নিধ্যে এলে। বহুকাল পূর্বের অনুভূতি টের পাই তখন। কি চমৎকার সজীব সেই অনুভূতি! এই অনুভূতি দীর্ঘস্থায়ী হোক, ইসাবেলা ওর হোক, সবভাবেই সব অবস্থায়। যেটুকু দূরত্ব তাও আর না থাকে, মিলেমিশে একাকার হতে চাই ওর ভেতর নিকোলাস। বল। মনিবের এক ডাকে বিনীতভাবে সামনে এসে দাঁড়ায় পল। নিকোলাস সিংহাসন ছেড়ে উঠে বলল, তৈরি হ, আজ রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা হব। বেয়াদবি না নিলে একটা কথা বলবো মালিক? মাথা নাড়ায় নিকোলাস। দুই দেশের মধ্যকার এমন খারাপ অবস্থার মধ্যে না গেলেই কি নয়? তাছাড়া কমিউনিটিতে আপনার শত্রু বাড়ছে। আজও আপনার সিদ্ধান্তের বিপক্ষে অনেকেই ছিল, বিশেষ করে রিচার্ড, তাই তো? পলকে থামিয়ে দিয়ে বলল নিকোলাস। জি। পল জবাব দিল। নিকোলাস উপেক্ষিত হাসি হেসে বলল, এ আর নতুন কি? রিচার্ড কবে আমার পক্ষে ছিল? যারা বুদ্ধিমান তারা আমার সাথে শত্রুতা করার ভুল করবে না। কমিউনিটির সকলের জানা নিকোলাসের সাথে শত্রুতার ফল কত ভয়াবহ হয়। এ নিয়ে তুই ভাবিস না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। এত সাহস বা ক্ষমতা ওদের নেই। যা গিয়ে তৈরি হয়ে নেই। পল প্রস্থান করবে তখনই নিকোলাস থামালো ওকে। দাঁড়া। প্রশ্নাত্মক চোখে ঘুরে দাঁড়ালো পল। একটু ভাবুক হলো নিকোলাস, তারপর বলল, তুই বিয়ে পড়াতে পারবি? বিয়ে? কার? বিস্ময়ে প্রশ্ন করে পল। নিকোলাস মৃদু ধমকে বলল, প্রশ্নের জবাবে প্রশ্ন করবি না। পারবি কিনা বল। আমি ফাদার নই, চার্চের যাওয়া আসা হয় না তেমন, কি করে পারবো? গম্ভীর হয়ে পায়চারি করতে করতে ভাবলো কিছুক্ষণ। নিকোলাস আবার বলল, তুই বিয়ে পড়ানোর নিয়মটা জানিস তো? তা জানি না। ব্যাস, ওতেই হবে। যা এখন। আর কোনো প্রশ্ন করার সুযোগ পাই না পল। দরজার দিকে যেতে যেতে একটা প্রশ্নই ভাবলো, কিন্তু বিয়েটা কার? বিয়েটা কার? রবিবার ম্যাক্সওয়েল পরিবারের সকলে এসেছে স্থানীয় চার্চে। ডান দিকের সারির প্রথম প্রবীণ ম্যাক্সওয়েল বসেছেন। মাথায় পাতলা সাদা চুল, নাকটা ঈগল পাখির ঠোঁটের ন্যায়। বয়সের ভারে ঝুলে যাওয়া ভুরুর কারণে চোখজোড়া ছোট দেখাচ্ছে। তার মাঝের মণি নীল, ওতে নমনীয়তা নেই। তীক্ষ্ণ দৃষ্টি। আজ তিনি কালো রঙের। অন্য দিনের চাইতে আজ তাকে কম গম্ভীর লাগে। পাশে ছেলেরা বসেছে, পেছনে পুত্রবধূ ও দৌহিত্ররা। 2 সিটের শাড়ি পরে ইসাবেলা বসেছে। পাশে রেইনি, ওর কোলে তাসা। মস্কো এসে তাসার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বেশ কিছুদিন হলো ঘুমটাও ভালো হচ্ছে ওর। আগে মাঝরাতে ভয়ে চিৎকার করে উঠতো। সমস্যাটা ইদানিং দেখা যাচ্ছে না। একা দূরত্ব ছাড়া যেত না ওকে। অবশ্য
এখনো ছাড়া হয় না। রেইনি সবসময় ছায়ার মতো পাশে থাকে। পাশের সারিতে মাধবেই, তাতিয়ানা আর ভ্লাদিমি বসেছে। একটু পর কি একটা কারণে ভ্লাদিমি উঠে চার্চের বাইরে গেল। মাধবেই সেখানে বসে রেইনির কোল থেকে তাশাকে নেওয়ার চেষ্টা করেছে। এলোই না মেয়েটা ওর কাছে। এই অল্প দিনে পুরোপুরি রেইনিতে অভ্যস্ত হয়ে গেছে। ওকে ছাড়া এক মুহূর্ত তাশার চলে না। অতটুকু বাচ্চা মেয়ে রোজ নিয়ম করে তাশাকে ঘুম পাড়াবে, ঘুম থেকে ওঠাবে, খাওয়াবে, গোসল করাবে, আবার খেলে ওর মন ভোলাবে। বেশ চাপ পড়েছে রেইনির উপর, শুকিয়ে গেছে শরীর। মাধবীর মনে বেজায় মায়া, কারো কষ্টও দেখতে পারে না। রেইনি তো কত ছোট, ওর কোল থেকে মেয়েকে নিতে চাচ্ছিল। রেইনি হয়তো বুঝতে পারে মাধবীকে। ম্ল্যান হেসে ইশারায় আশ্বস্ত করে ওর কষ্ট হচ্ছে না। মাধবী আশ্বস্ত হয় না। তাতিয়ানা এতক্ষণ দেখছিল সব, চাপা গলায় বলল, তুমি যতই চেষ্টা করো কাজ হবে না, এটা এই বংশের নিয়ম। ওইটুকু মেয়ে বেশ ভালোভাবে বুঝে গেছে। নিয়ম? নিভৃতে হাত ছাড়ে তাতিয়ানা। নিয়ম সভ্য ভাষায় সেটাই বলা চলে। এই বংশের কিছু নিয়ম আছে মাধবী। আধুনিক যুগে এসেও যার কতটা বর্বরচিত। কি বলছো? বুঝতে পারছি না। বলল মাধবী। সব এখন বলতে পারবো না, শুধু জেনে রেখো, রেইনির ওপর মায়া দেখিয়ে ওর কষ্ট কমাতে পারবে না তুমি। যে কষ্ট সিলমোহর হিসেবে কপালে লেগে গেছে তা কমানো চাই না। মাধবী এই হেয়ালি কথাগুলো বুঝলো না। ওর মুখ দেখে তাতিয়ানা বলতে বাধ্য হলো, রেইনি ম্যাক্সওয়েলদের দাসী মাধবী। ওর জীবনটা উৎসর্গ করেছে ম্যাক্সওয়েলদের নামে। আমৃত্যু মনিবের সেবা করা ওর ধর্ম। এই ধর্ম থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, তুমিও না। মাধবী স্তম্ভিত। এতটুকু মেয়ে জীবন উৎসর্গের কি বোঝে? কে বুঝিয়েছে সব ওকে? মাধবীর দৃষ্টি থামে মার্কোভিকের পাশে বসা তিখনের দিকে। পাথরের মূর্তির মতো লাগছে আজ তাকে। আপন নাতনির জীবনকে কেউ এমন করে নষ্ট করতে পারে? তিখনের প্রতি শ্রদ্ধাটুকু আর রইল না। তাতিয়ানা পাশ ফিরে তাকায়। তাশা হাত পা ছুঁড়ে খেলছে রেইনির কোলে বসে। ইসাবেলা মাথা ঝুলিয়ে ফিসফিস করে শিশু সুলভ ভাষায় গল্প করছে। খিলখিল করে হাসছে তাশা। রেইনি এক দৃষ্টিতে ওকে হাসতে দেখছে। হাসি সংক্রমক, যে দেখে সেও হাসে। রেইনির হাসি তাশার মতো প্রাণবন্ত নয়, নিষ্প্রাণ। প্রার্থনা শেষে মার্কোভিক ফাদারের কুশলাদি জানতে গেলেন। বেশ সময় নিয়ে চার্চের ব্যাকইয়ার্ডে কথা বললেন দুজন। বাকিরা লনে অপেক্ষা করছে। রেইনির কোল ছেড়ে নেমে লনের সবুজ ঘাসে দৌড়ে বেড়াচ্ছে তাশা। চার্চে আগত শিশুদের কয়েকজন ওর সাথে খেলতে আগ্রহ দেখায়। তাশা একেবারে উপেক্ষা করছে ওদের। রেইনি ছাড়া আর কারোর সাথে খেলবে না ও। ইসাবেলা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মুচকি হাসে। তাশা আর রেইনির অশুভ বন্ধুত্ব ভ্যালেরিয়ার কথা মনে করিয়ে দেয়। হাসি নিভে যায়। সামনের শূন্য গগনে চেয়ে থাকে। পাশে আন্না মেরিও ভাবিদের সাথে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ছেলেরা একটু তফাতে দাঁড়িয়ে গল্প করছে। মাধবীর গম্ভীর মুখটা সরস করতে অপ্রয়োজনীয় কথা বলছে তাতিয়ানা। মাধবীকে মন খারাপ করতে দেখলে কেন যেন মোটেও ভালো লাগে না। রেইনির ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাবে জানলে বলতোই না। একটু পর ফাদারকে সাথে করে মার্কোভিক সেখানে এলেন। মধ্যবয়সী ফাদারের পরনে সাদা ক্যাসক, মাথায় টাক, সদা হাস্য উজ্জ্বল মুখখানা। একে একে পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে ইসাবেলাকে দেখিয়ে বললেন, এ হচ্ছে আমার ছোট নাতনি ইসাবেলা অ্যালেক্সিয়েভ। ইসাবেলা, ইনি ফাদার কাজিমির। হ্যালো ফাদার। হ্যালো চাইল্ড, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার সম্পর্কে সব শুনেছি আমি। প্রভু তোমার সাথে ছিলেন বলেই এত বড় বিপদের হাত থেকে ফিরে এসেছ। ভ্যালেইনের পরিণতির জন্য আমি মর্মাহত। ওর আত্মার শান্তি কামনা করছি। বুকে ক্রস রাখলেন ফাদার। ইসাবেলা আনত মুখে দাঁড়িয়ে রইল। মার্কোভিক বলল, ওর জন্য ভালো পাত্রের সন্ধানে আছি আমরা ফাদার। আশীর্বাদ করুন যেন শীঘ্রই সুযোগ্য পাত্র পেয়ে যাই। ইসাবেলা বুকের ভেতর ধক করে ওঠে, চকিতে তাকায় নানার দিকে। মার্কোভিক আমলেও নিল না সেই চাহনি। ফাদার মুচকি হেসে মাথা আগে পিছে নাড়িয়ে হাত আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, আশীর্বাদ করি। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে মার্কোভিক ফাদারের কাছ থেকে বিদায় নিলেন। চললেন বাড়ির পথে। ফাদারকে পাশ কাটিয়ে যেতে ইসাবেলাকে তিনি থামালেন। চাইল্ড, একটু দাঁড়াও। জি ফাদার। ফাদার একটু উসখুস করে বললেন, সিস্টার ভ্যালেরিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ওর মৃতদেহ খুঁজে সেটা আমরা পাইনি। পরে শুনেছি ওর যাবতীয় জিনিসপত্র তোমাদের ঠিকানায় পাঠানো হয়েছে। তুমি কি জিনিসপত্র দেখেছিলে চাইল্ড? ইসাবেলা গলা শুকিয়ে এলো। চট করে মিথ্যা বলতে গিয়ে কথা জড়িয়ে যায়। না না না,
আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। ফাদার ওর ফ্যাকাশে মুখ চেয়ে গম্ভীর হয়ে বললেন। ওহ আচ্ছা, এসো তবে। হাওয়ার বেগে এখান থেকে পালিয়ে যেতে পারলে খুশি হয় ইসাবেলা। ফাদার একদৃষ্টিতে ওর পথপানে চেয়ে রইলেন, বিড়বিড় করে বললেন, প্রভু তোমার মঙ্গল করুন, আমিন। শেষবার বুকে ক্রস এঁকে চার্চে প্রবেশ করেন। সারা পথ বুক ঢিপ ঢিপ করছে ইসাবেলার। বিয়ের প্রসঙ্গ পর্যন্ত ভুলে গেছে ভয়ে। রুমে এসে দরজায় খিল দেয়। বিছানায় বসে পাশ রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করে। এখনো ফাদারের অন্তর্ভেদী দৃষ্টি স্মরণ করে শিউরে উঠছে। ওর কথাগুলো কি বিশ্বাসযোগ্য ছিল? সন্দেহ করেনি তো ফাদার? সন্দেহ করলেই বা কি? চিরকুটটা এখন আর ওর কাছে নেই। বিপদমুক্ত নিকোলাস। আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল নিকোলাস। নিকোলাসকে নিয়ে ওর ভীষণ ভাবনা হয়। এত শত্রু ওর, মাঝে মাঝে ইসাবেলার মনে হয় নিকোলাস যদি সাধারণ মানুষের মতো হতো এই ভয়টা তখন থাকতো না। দুজনে মিলে ছোট্ট একটা সংসার গড়ে তুলতো পাহাড়ের ওপর। বিত্ত বৈভব কখনোই চায়নি ইসাবেলা। কেবল প্রিয়জনের সাথে থাকলে চলবে। তার হাত ধরে বহু পথ হাঁটবে, দেখবে সূর্যাস্ত সূর্যোদয়। কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করবে। নীল আকাশের নিচে বালুকা বেলার প্রবল বাতাসে দাঁড়িয়ে গাঢ় চুম্বনে সিক্ত করবে পরস্পরের ওষ্ঠদ্বয়। আরো কত ইচ্ছে জাগ্রত হয় ইসাবেলার মনে, কিন্তু সব ধূসর মলিনতায় ছেয়ে যায় অচিরেই। নিকোলাসের সূর্যাস্ত সহ্য হয় না। ও পুড়ে শেষ হয়ে যাবে সকলের সূর্য রশ্মিতে। এমন সূর্যোদয় ইসাবেলা দেখবে? কখনোই না। ইসাবেলার চোখ জোড়া সুদর্শন প্রেমময় অবয়ব স্মরণ করে গভীর ঘুমে তলিয়ে যায়। পাষাণ বাস্তবতাকে কল্পনার মাধুরীতে ভুলে থাকাতেও সুখ। ইসাবেলা সেই সুখও বেশিক্ষণ স্থায়ী হয় না। বাতাসে জানালার পাল্লার ঠোকাঠুকিতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দেওয়াল ঘড়িতে চেয়ে দেখে রাত 11:15। এত রাত হলো কেউ ওকে ডেকে তুললো না। বিছানা ছেড়ে উঠে খোলা জানালার বাইরে তাকায়। অজস্র তারার মেলা বসেছে। মাঝের চাঁদটা আজ বড় উজ্জ্বল। ঘরময় সেই আলো লুটোপুটি খাচ্ছে। বাইরে বাতাস বইছে খুব। জানালার পাল্লা বারবার বাড়ি খাচ্ছে। ইসাবেলা উঠতে যাবে তখনই খেয়ালে এলো গায়ের কম্বলটা। বিকালে ঘুমানোর সময় কম্বলটা পায়ের কাছে ছিল। দরজাও ভেতর থেকে দেওয়া। চোখ জোড়া দপ করে জ্বলে ওঠে। হাসি ঝিলিক দেখা যায় ঠোঁটে। নিকোলাস? তাড়াতাড়ি বিছানা ছেড়ে নামলো। দাঁড়াই জানালার পাশে। না, ও নেই। হতাশ মুখে ঘুরল। হতাশা মুহূর্তেই আনন্দের রূপ নেয় সাইড টেবিলের ওপরে রাখা প্যাকেট দেখতে। কাছে গিয়ে প্রথমে প্যাকেটটা শুকলো। সমস্ত হৃদয় বিমোহিত হয়। দেহে কাঁপন ধরে এই সোদা মাটির গন্ধে। প্যাকেটটা খুলতে টকটকে লাল রঙের একটা অফ শোল্ডার স্লিভলেস ফ্রক পেরিয়ে এলো। ম্যাচিং লাল রুবি পাথরের ইয়াররিং আর জুতাও ছিল। নিকোলাসের চয়েস মুগ্ধ করে ইসাবেলাকে। প্রিয়জনের দেওয়া প্রথম উপহার। এত আনন্দ হচ্ছে ইসাবেলার, ফ্রকের ভাঁজ থেকে বেরিয়ে এলো চিঠি। প্রিয়তমা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। বিশেষ কারণে আজ তোমাকে জাগালাম না। কষ্ট দিও না লক্ষ্মীটি। কথা দিচ্ছি কাল সব পুষিয়ে দেব। দেখা হবে আগামীকাল রাতে। আরেকটি কথা, মা আর নোবা ছাড়া কারোর জন্য কিছু কিনিনি আমি। এতকাল পরে তোমার জন্য কিছু কিনলাম। তুমি ঠিক বুঝবে না কতটা আনন্দ হচ্ছিল আমার। হয়তো বুঝবে, একমাত্র তুমি তো বোঝো আমায়। তুমি আমার খুব আপন বেলা। তোমাকে পৃথিবীর সমস্ত খুশি দিতে চাই। এটা তেমনই একটা ক্ষুদ্র চেষ্টা। ড্রেসটা দেখে মনে হয়েছে এটি কেবল তোমার জন্যই তৈরি। আমি একটিবার হলেও এই ড্রেসে তোমায় দেখতে চাই, সাথে তোমার খুশি। উপহার গ্রহণ করে ধন্যবাদ করো এই গরিবকে। গরিব? যার তুমি আছো সে গরিব হয় কি করে? তোমাকে পেয়ে নিকোলাস বিদ্বেষ হয়েছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। বলে রাখি, যাওয়ার আগে তোমার ঠোঁট চুম্বন করেছি। ওটা আমার হক। ভালোবাসি বেলা। এটি তোমার নিকোলাস। চিঠিটাতে চুমু দিয়ে ইসাবেলা বলল, ভালোবাসি নিকোলাস। ফ্রকটা বুকে জড়িয়ে বিছানায় আবার শুয়ে পড়ে। আগামীকাল রাত আসতে এত দেরি কেন? এই রাত কেন ফুরায় না? কবে ঘুচবে সময়ের এই অপেক্ষা? আর যে বিচ্ছেদ সহ্য হয় না ইসাবেলার। বিশেষ এক মুহূর্তের জন্য অপেক্ষা করছে নিকোলাস। ইসাবেলাকে নিজের করে চেয়ে নিতে বিশেষ মুহূর্তটা খুব দরকার। স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটি আগামীতে।
ইসাবেলাকে সারপ্রাইজ দিতে কত কি ভাবছে, ভীষণ নার্ভাসও, পাছে অন্য কিছু ঘটে যায়। ইসাবেলা যদি খুশি না হয়। পিশাচকে ভালোবাসা সহজ নয়, কিন্তু ভালোবেসেছে ও, প্রেমিক রূপে গ্রহণ করেছে, স্বামী রূপে গ্রহণ করবে কি? নির্ভীক পিশাচটাও আজ ভয় পায়, মনের ভেতর চঞ্চলতা বাড়ে। বিয়ে মানে সামাজিক বন্ধন, নিকোলাস তো সামাজিক নয়। বৈবাহিক সম্পর্কে কত চাওয়া পাওয়া থাকে, সেসব ভাবতে কেমন যেন হয়ে যায়। অপেক্ষার পালা আরো দীর্ঘ হয়, এক এক সেকেন্ড সহস্র বছরের সমান মনে হতে লাগলো। কবে প্রপোজ করবেন কিছু ভেবেছেন? পল সাহস করে জিজ্ঞেস করে পাশ থেকে। নিকোলাস আনমনে স্টাডি টেবিলের পাশের চেয়ারে বসেছিল। দুর্গের জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার, ভাবনায় এতটাই ডুবেছিল যে পলের কথা শুনতে পেল না। পল ওকে পরখ করে হাঁপ ছাড়ে। এত কি ভাবে তার মনিব? ভালোবাসার মানুষটিকে বিয়ের প্রস্তাব দেবে, একে এতই কঠিন? এর চেয়ে ঢের কঠিন কাজ করতে দেখেছে মনিবকে। কই তখন তো এত ভাবেনি। অতি ভাবনায় সব গুলিয়ে যায়। মনিব কি তা জানে না? বিয়ে পড়াতে যা শিখতে হয় তা অনেকটাই সে শিখে নিয়েছে। কেন যেন মনিবের বিয়ের ব্যাপারে খুব বেশি আগ্রহ ওর। নোভাকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বলে ভেতর থেকে কেউ একজন বলে উঠতেই চমকে উঠে পল, ধরা যেন খেয়েই গেল। লজ্জায় কান লাল হয়ে ওঠে। লজ্জা? তার মতো পুরুষ লজ্জা পেল? লজ্জা কথাটা আসলে পলের স্বভাবের সাথে যায় না। নোভার প্রেম ওকে আজ লজ্জাশীল পুরুষ করেছে। তাড়াতাড়ি ঘুরে এটা ওটা নাড়তে লাগলো। মনিবের চোখে পড়া যাবে না, স্মৃতিতে ভাস্বর হয় নোভার মুখ। অনেক দিন ওকে দেখে না, কেমন আছে কে জানে। মনটা সহসা আবার খারাপ হয়। স্বীকার এখন করতেই হয়, প্রেমে পড়েছে ও, ভালোবেসে ফেলেছে নোভাকে। কিন্তু নোভা ওকে ভালোবাসে না, হয়তো কোনোদিন বাসবেও না। একপাক্ষিক ভালোবাসা বড্ড যন্ত্রণার। নিজেকে সামলেও আবার ঘুরে দাঁড়ায় মনিবের দিকে। দুবার গলা ঝাড়তেই নিকোলাস ফিরে তাকালো। কিছু বলবি? না মানে বলছিলাম বেলাকে প্রপোজ কবে করবেন কিছু ভেবেছেন? নিকোলাস গম্ভীর হয়ে বলল। উপযুক্ত সময় আসুক। তারপর চুপ করে আবার বলল, বললেই প্রপোজ করা যায় না। আগে মনে হয়েছিল ব্যাপারটা সহজ, এখন মনে হচ্ছে খুব কঠিন। অনেক দূর ভাবতে হচ্ছে আমাকে। প্রেম আর বিয়ে দুটো আলাদা ব্যাপার। পলের প্রশ্নবিদ্ধ মুখ চেয়ে বলল, এখনো বুঝলি না? শোন, বিয়ের পর মানুষ সংসার চায়। আমাকে কি তোর সংসারী বলে মনে হয়? আচ্ছা, সেটাও না হয় কোনোভাবে চালিয়ে নিলাম, কিন্তু এরপরের চাওয়া কি হবে? এর পরের চাওয়া